জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে অরুর পায়ের কাছে লেজ নাড়ছে। অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আয় মুছে দেই, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাঁক পেরে যাচ্ছে অনু। তবে অরু আর তাতে কান দিল না, দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়েই হলরুমে এলো অরু। কিন্তু যখন দেখলো হলরুমে কাউচের উপরে কৃতিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ও। ডোরাকে বিদেয় করতে করতে অরু খেয়াল করলো ফার্স্ট এড বক্স দিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগেই শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনে টি শার্ট আর থ্রি কোয়ার্টার। মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আবার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড মায়া হলো ওর। কেন যেন হুট করেই মনে হলো কৃতিকের এমন বেপরোয়া, রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে ওরকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝাঝালো তোয়ালেটা ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপরে ছুঁড়ে মারল কৃতিক। ভ্রু কুচিত করে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? ওর মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে ওরু। আজকাল আমাকে ভয় পাস না দেখছে। তা বলতে পারেন। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল ওরও। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো আকাশে বালু আস্তরিত সাগর কুল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যেই সেই পানি পাড় ছুঁয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপালী নূপুর জোড়া। অনুসাগরের কোল ঘেঁষে নরম বালুতে দ আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে সে কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশে ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টি এর জার। একটা বাবল টিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতেই প্রত্যয় বলে, এখানকার বাবলটি অনেক ফেমাস, টেস্টেড। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলে মজা চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে ওরু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অদমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূর কেন নিয়ে এলেন? আমি তো স্রেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করি আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয়, ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্রাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দুহাঁটুর উপরে। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছল প্রত্যয় ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথার বেশ কৌতূহল বোধ করল অনু।
তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনা তো ভাবা যাবে না। ব্যাস এইটুকুই। প্রত্যয় অনুর হাঁটিতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলুটুকু ধনুকের ন্যায় তির্যক হয়ে আছড়ে পড়েছে অনুর চোখের মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলটল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ছে ছলছল, চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মধ্যে দুটো জংলা দিঘি। কাচের মতোই সচ্ছল সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসেই, অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে। অতপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল। ব্যাস এতটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাস ভিতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে পড়ল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই, নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটাই চায়, অন্য কিছু নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, আর না কোনো আয়োজন, কিছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতেই সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে একপাশে বুলিয়ে দিল ওর মাথা, আর তারপরে আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিল। তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তাল মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে ওরু। ওর দিকে সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্রাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে অ্যালিসা। ওরও মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছুই ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনও না। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই। তবে আজ যখন অ্যালিসা নিজে থেকেই এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি ওর। চুপচাপ ভদ্রমেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানতো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে। এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল ওরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলে ওরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যভেয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তে দেবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই, সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিসই জানে না ওরু। কেউ নেই দেখে ওরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে অ্যালিসা। ভিতরে এসে অ্যালিসা জানায় আজ তার জন্মদিন। ওরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। অ্যালিসা বলেও ওরুকেই নিতে এসেছে। অ্যালিসা বলে ও ওরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি অ্যালিসার জন্য ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে আসে চট করে অ্যালিসাকে প্রশ্ন করে বসে ওরু। অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? ওরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে অ্যালিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখেই পিছনে পড়ে আছে আপু।
আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে। তুমি আমার থেকে কোনো অংশে কম নও অরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঠেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখি তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পড়লো না। পড়বে পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন প্রীতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, যে কে সব সময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই। ওরও বুঝলো কৃতিকের কোনো খারাপ অভ্যেসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালেই ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটি চেহারাটা আয়না দেখে ওরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? ওরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও এই একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল? ওরু চকিতে পিছনে ঘুরে শুধালো, মানে? তুমি পকার প্লেয়ার মানে বোঝো? শুধু অজ্ঞাতদের মতো এদিকে ওদিকে মাথা নাড়ল। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঢোক গেলে ওরু এবার হ্যাসুচুক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, টিভি দেখছি। আমি ওটাই খেলতাম অরু, ইভেন যেমন তেমন নয়। আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতন। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত চাতকের মতো। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ চাতকের মতোই অপেক্ষা করে থাকে। আর যে সেটা একবার পেয়ে যায়, তার ডিমান্ডও বেড়ে যায়। ওরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না অরু। স্ফটিকের লাল নীল সবুজ আলোর ঝিকিমিকি করছে পুরো হলরুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকের তালে তালে চলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিকে আলোর কারোরই মুখ দেখে চেনার জো নেই। না, এই মুহূর্তে ওর কারোর মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ওর দৃষ্টির আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। ওর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অ্যালিসা ওকে রেখে কই যে উদয় হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না ওরু, কথা বল। আমাকে না জেনে এখানে কোন সাহসে এলে তুই? কৃতিকের আকস্মিক ধমকে ওরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক। ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিশের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে ও সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখলে ততটা ভয়ঙ্করও লাগছে। সুন্দর বড় বড় ছোট দুটি যেন জ্বলন্ত আঙ্গার। ওরও ভেবে পায় না ও করেছেটা কি। অ্যালিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে? কি হলো কৃতিকর? কি হয় কৃতিকর? ওই রকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ নয় ওরা। তাহলে মনে মনে কৃতিকের উপরে খুব বিরক্ত হলো ওরু। অজানা কারণেই জিভটা নিম তেতোর মতোই তেতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে। ওরু, আমাকে রাগাস না তুই। তুই এখানে কি করছিস? এইভাবে আমাকে না জেনে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, জবাব দে। ওরও চুপ রইল এবারও, কিন্তু কৃতিকার নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাতটা বের করে চেপে ধরলো ওরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল অ্যালিসা। কি করছিস জেকে? কৃতিক ওরু সমেত অ্যালিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে পড়ল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তো একদম ঠিক করিস নি এলিসা। তুই ভালোই করেই জানিস আজকের পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। ওয়াই?
অ্যালিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, ওর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা, ওর ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। অ্যালিসা কিংবা অরু কেউই কৃতিকের কথার খুব একটা গুরুত্ব না দিয়েই ওখান থেকে চলে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কৃতিক বলল, সাবধানে এলিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকের সময় অতিবাহিত করেছে। পুরোটা সময়ই অরুকে সাথে সাথে রেখেছে অ্যালিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজনও। আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়, অন্তত অরুর ক্ষেত্রে তো তাই। বুড়ো পার্টিতে ঘুরে ফিরে ওর দুটো চোখ অরুতেই নিরবতা ছিল। কয়েক সেকেন্ডের জন্যও যদি ওরও চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হয়েছে এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে ডিভানে গায়ে এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ ওরও ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটাই, তবুও চোখের সামনে তো আছে। কৃতিক যখন নির্বিঘ্ন বসে বসে এসব ভাবছিল, তখন বল ডান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা আকর্ষণীতে বল ডান্স খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোতিদের বল ডান্সের আয়োজন করা হয়, কিন্তু ওরও কীভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার উপরে বোকার মতো জর্জেট শাড়ি পরে এসেছে। তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো ও। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুইয়ে ডান হাত বাড়িয়ে দিল আর অরুকে শুধালো। অরু না করতে চাইলো, কিন্তু না করার মূর্খতা লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকে আনস্মার্ট ভাববে। তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেই হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে ওর হাত রাখা হলো না। আর তার আগেই মসৃণ হাতটা ইগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে নিল কৃতিক। সায়রকে ইচ্ছে করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল অরুর সামনে, একদম হুট করে। চোখের পলকে ঘটনাটা ঘটায় কিছুই ঠাওর করতে পারলো না অরু। শুধু দেখতে পারলো ওর হাতটা সায়র নয় কৃতিক ধরে আছে। অরু সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুরসত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। অরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর লতানো কোমরে। অন্য হাত ঢুকিয়ে দিল অরুর 5 আঙ্গুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলোর ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। অরুও দেখতে পেল না কৃতিকের আগুন ছড়া চোখ জোড়া ও শরীরে স্পর্শ পেয়ে মুহূর্তেই কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাজছিল। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। ওরা দুজনেই তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে ওরকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস ওরু। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি? অরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে 2 হাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কৃতিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। হুট করেই টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছে পড়ল কৃতিকের চোখে মুখে। অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরের রঞ্জে রঞ্জে। ক্ষণিকের
নীরবতা ভেঙে কৃতিক অরুকে আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করে নিয়েছিস আমাকে জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? অরু দু হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলেই জায়ান কৃতিক? কৃতিক এবার অরুকে টেনে একটুখানি আলতো করে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো? কি করে বুঝবো আপনি যে রহস্যময় মানব? অরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে অরুর গাঢ় নীল জর্জেট শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল একটানে, সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল। কৃতিক ওর আঁচল গলিয়ে ও মুক্তে কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। ওর সে কখন থেকে কৃতিকের নিশালো চোখে তাকিয়ে আছে, হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে। কিন্তু জায়ান কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? ওরও পড়তে পারল না। উল্টে হুট করেই মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুরবেলার কথা। সেই একই চোখ, একই হেসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদ মাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উড়ছে অবাধ্য প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কি করছে, কি বলছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছচ্ছিল না অরুর। ও তো কৃতির চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নেশা ধারালো আর কাতরতায় জড়ানো। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তির দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোলগাল চোখে? ভেবে পায় না ওরও। অরু, কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনও কৃতিকের বাহুতেই সিটিয়ে আছে আজও অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল ও? কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে? ছিছি, কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশংসক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। ওরও এক পলক কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গেলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না। আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব না। নিজের মনে কিছু একটা বলে কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল ওর। পেছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপালি নূপুর। শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরনী জোরে। তবে ক্যালিফোর্নিয়ার জগা খিচুড়ি আবহাওয়া সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীত তাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে এলেই যেন যত্রতত্র শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পিষ্টে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়ার টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে হয় এটি শহরের জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাতেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডে দুটো চেরি ব্লসম গাছ রয়েছে। গাঢ় ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহাড়দারের মতো সর্বক্ষণ পাহাড়ের মতো দাঁড়িয়েছে তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লসমের ভারে কেমন নইয়ে পড়ছে গাছ দুটো। ওরও এক ঝলক গেটের দুপাশে ব্রহ্মশ্রমিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃতিকের দিকে। সেই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অদূর দিকে তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিচ্ছিরির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক।
আর ওরও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই, বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণ সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পদার্থকে খাম্বার মতো দাঁড়িয়েছিস? কি সমস্যা? চোখের কয়েকবার পলক ফেলে টকাত করে এটা শুনলে ঢোক গিলে ওরু শুধায়, ভাবছি আপনি কি আসলেই কালকের সেই মানুষটা যে ওভাবে বলো নাচ? শারাপ। কৃতিকের ধমকে ওরুর কথা মাঝপথে আটকে গেছে। আমি বয়সে তোর থেকে বড়, তাই খেয়াল না রেখে যা মুখ এসে তাই বলে দিস? স্টুপিড একটা। ধমক খেয়ে ওরু মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না, জানেন? কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখগুলো। ওরু হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতেই কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপরে গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখন আছে, তাই ভুলভাল বকছিস। আজ ভার্সিটি যেতে হবে না। ওরু নিজ ভ্রু কুচকিয়ে করে ফেললো সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাবেন না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছে। ওটা তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ওর নিজের গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না। সরুন তো, আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার। তপ্ত গালে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতেই ওরুর কথা মাঝপথেই আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে ওরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতে বাঁধন ঢিলে না করেই রুড়ো কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে না। কথার উপরে পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয়। একদিন একটু নরম বিহেভিয়ার দেখিয়েছি বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তো। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব। মার্ক মাই ওয়ার্ড। বিলিভ। ওরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরোলো এতক্ষণে। লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকেই আসছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও ওরুকে নিজ হাতে আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে ওরুর বলা লাগছে আমার কথাটা যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অঙ্গি স্ফুলিঙ্গতে শীতল জলের ছাড় দেওয়ার জন্য। কৃতিক নীরবে ওরুর গালটা ছেড়ে দিতেই ওরু নিজের নরম গাল দুটোতে হাত বোলাতে বোলাতে বিরক্তির স্বরে অস্ফুট স্বরে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছে মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মুহূর্তও নয়। ওরুর বিড়বিড়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। অতপর নিজ পকেটে দু হাত গুজে রেখে স্টান দাঁড়িয়ে ঘাড়টা একটু কাত করে জবাব দিল, আমি ওরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয় আর অনেক কিছু শেয়ার করবি, তবে নিজ ইচ্ছেতে। আই সোয়ার। ওরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকেই রেহাই পাবো আমি আর আপা। ওরু এখনো দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। ওরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। ওরু সরতেই কৃতিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পিছনে তাকিয়ে ওরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউর উইক। ভার্সিটি দিতে দেয়নি দেখে অরুণ মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে কোনো আগুনের ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দু হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা রাখি আমি। কৃতিক পিছনে না তাকিয়ে চোখের উপরে সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল,
সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখব চান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অন্য ডক্টরের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা বা না থাকা অরুর জন্য সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্ট মুড়িয়ে দিয়ে শুয়ে আছে অরু।